কড়া রোদ উঠেছে। শালবনে ছায়া হয় না, তবু মোটামুটি একটি ছায়াময় বৃক্ষ দেখে তার নিচে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লাম। শীতের রোদ আরামদায়ক। শুকনো পাতার চাদরে শুয়ে আছি। নাড়াচাড়া করলেই শুকনো পাতা মচমচ শব্দ হচ্ছে, যেন বলছে নড়াচড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো। শাল গাছের যে ফুল হয় জানতাম না। পিতাভ ধরনের আকর্ষণীয় কিছু ফুল চোখে পড়ছে। শালের ফুলে কি গন্ধ হয়? এত উঁচুতে যে ছিঁড়ে গন্ধ শোকা সম্ভব নয়। প্রকৃতি নিশ্চয়ই এই ফুল মানুষের জন্য বানায়নি। মানুষের জন্য বানালে ফুল ফুটতো হাতের নাগালের ভেতরে। ঘুমের ভেতর অদ্ভুত স্বপ্ন দেখলাম। গাছ নিয়ে স্বপ্ন। গাছ আমার সঙ্গে কথা বলছে, তবে উল্টো পাল্টা কথা বলছে, কিংবা মিথ্যা কথা বলছে। যেমন গাছটা বলল, হিমু, তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছটি বাংলাদেশে আছে, যার বয়স প্রায় ৬,০০০ বছর। আমি বললাম, মিথ্যা কথা বলছো কেন? বাংলাদেশ উঠে এসেছে সমুদ্রগর্ভ থেকে, এমন প্রাচীন গাছ এদেশে থাকা সম্ভব নয়। তোমাদের বিজ্ঞানীরা কি সব জেনে ফেলেছেন? সব না জানলেও অনেক কিছু জানেন। গাছ যে একটি চিন্তাশীল জীব তা কি বিজ্ঞানীরা জানেন? অবশ্যই জানেন, জগদীশচন্দ্র বসু বের করে গেছেন। তাহলে বলো, গাছের মস্তিষ্ক কোনটি? একটা গাছ তার চিন্তার কাজটিও কিভাবে করে? আমি জানি না, তবে আমি নিশ্চিত উদ্ভিদ বিজ্ঞানীরা জানেন। কাঁচকলা কেউ কিচ্ছু জানে না। বিরক্তি করবে না, ঘুমোতে দাও। সৃষ্টি রহস্য বোঝার ব্যাপারে তোমরা গাছের কাছে সাহায্য প্রার্থনা করো না কেন? আমাদের কাছে সাহায্য প্রার্থনা করলেই তো আমরা সাহায্য করতে পারি। তোমরা সাহায্য করতে পারো? অবশ্যই পারি। আমাদের পাতাগুলি অসম্ভব শক্তিশালী অ্যান্টেনা। এই অ্যান্টেনার সাহায্যে আমরা এই বিপুল সৃষ্টি জগতের সব বৃক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। তাই নাকি? মনে করো, সিরাস নক্ষত্রপুঞ্জের একটা গ্রহে আছে গাছ। আমরা সেই গাছের সঙ্গে যোগাযোগ করতে পারি। আমরা সেই গাছ থেকে তোমাদের জন্য বৈজ্ঞানিক তথ্য এনে দিতে পারি। বাহ, ভালো তো। পৃথিবীর মানুষেরা অমর হতে চায়, কিন্তু অমরত্বের কৌশল জানে না। এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জেই একটা গ্রহ আছে যার অতি উন্নত প্রাণীরা অমরত্বের কৌশল জেনে গেছে। তোমরা চাইলেই আমরা তোমাদের তা দিতে পারি। শুনে অত্যন্ত প্রীত হলাম। তুমি কি চাও? না, আমি চাই না। আমি যথাসময়ে মরে যেতে চাই। হাজার হাজার বছর বেঁচে থেকে কি হবে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি। না, আমি চাচ্ছি না। স্বপ্নে প্রাপ্ত কোনো ঔষধের আমার প্রয়োজন নেই। তুমি যথেষ্ট বিরক্ত করেছো, এখন বিদেয় হও। হ্যাঁ, ভালো কথা। তোমার নাম কি? আমার নাম টর্মেনালিয়া বেরেরিকা। এমন অদ্ভুত নাম। এটা বৈজ্ঞানিক নাম, সহজ নাম বহেরা। আমরা কিন্তু অদ্ভুত গাছ। শালবনের ফাঁকে গজাই এবং লম্বায় শাল গাছকেও ছাড়িয়ে যাই। আমাদের বাকলের রং কি বলতো? বলতে পারলে না তো? আমাদের বাকলের রং নীল। আচ্ছা যাও, আর বিরক্ত করবো না, এখন ঘুমাও। আমার ঘুম ভাঙলো সন্ধ্যার আগে আগে। জেগে উঠে দেখি সত্যি সত্যি একটা বহেরা গাছের নিচেই শুয়ে আছি। গাছ ভর্তি ডিমের মতো ফুল। আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম। আমার পরিষ্কার মনে আছে আমি শুয়েছিলাম শাল গাছের নিচে। শালের ফুল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঢাকায় যেতে হবে পায়ে হেঁটে। সেটা খুব খারাপ হবে না। শীতকালে হাঁটার আলাদা আনন্দ। তবে ঢাকায় কতক্ষণে পৌঁছবো কে জানে। মিসির আলী সাহেবের সঙ্গে আমার দেখা করা দরকার। দেখাটা আজ রাতেও হতে পারে। এক কাপ চা খাওয়া দরকার। বনের ভেতর কে আমাকে চা খাওয়াবে? আমি গলা উঁচিয়ে বললাম, আমার চারিদিকে যেসব গাছ ভাইরা আছেন তাদের বলছি, আমার খুব চায়ের তৃষ্ণা হচ্ছে। আমি আপনাদের অতিথি। আপনারা কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? প্রশ্নটা করেই আমি চুপ করে গেলাম। উত্তরের জন্য কান পেতে রইলাম। উত্তর পাওয়া গেল না। তবে কয়েক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল গাছেরা উত্তর দেবে। দরজায় কোনো কলিং বেল নেই। পুরনো স্টাইলের কড়া নাড়তে হবে। প্রথমবার কড়া নাড়তেই ভেতর থেকে শ্লেষ্মা জড়ানো গলায় জবাব এলো, কে? আমি চুপ করে রইলাম। প্রথমবারে কেতে জবাব দিতে নেই, দ্বিতীয়বারে জবাব দিতে হয়। এই তথ্য আমার মামার বাড়িতে শেখা। ছোট মামা বলেছিলেন, বুঝলি হিমু, প্রথম ডাকে কখনো জবাব দিবি না, খবরদার। তুই হয়তো ঘুমুচ্ছিস, নিশ্চুতি রাতে বাইরে থেকে কেউ ডাকলো, হিমু, তুই বললি জি,
তাহলেই সর্বনাশ। মানুষ ডাকলে সর্বনাশ না, মানুষ ছাড়া অন্য কেউ ডাকলে সর্বনাশ। বাঁধা পড়ে যাবি, তোকে ডেকে বাইরে নিয়ে যাবে। এর নাম নিশির ডাক। কাজেই সহজ বুদ্ধি হচ্ছে, যেই ডাকু প্রথমবারে সাড়া দিবি না, চুপ করে থাকবি, দ্বিতীয়বারে সাড়া দিবি। মনে থাকবে? আমার মনে আছে বলেই প্রথমবারে জবাব না দিয়ে দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করতে লাগলাম। আবার কড়া নাড়লাম যাতে মিসির আলি সাহেব দ্বিতীয়বার বলেন, কে? আমি আমার পরিচয় দিতে পারি। মিসির আলি দ্বিতীয়বার কে বললেন না। দরজা খুলে বাইরে তাকালেন। খুব যে কৌতূহলী হয়ে তাকালেন তাও না। রাত 1টার আগন্তুকের দিকে যতটুকু কৌতূহল নিয়ে তাকাতে হয় সে কৌতূহলও তাঁর চোখে নেই। পরনে লুঙ্গি, খালি গায়ে সাদা চাদর জড়ানো। ভদ্রলোকের মাথা ভর্তি কাঁচা পাকা চুল। আমি ভেবেছিলাম টেকো মাথার কাউকে দেখব। আইনস্টাইন মার্কা এত চুল ভাবিনি। আমি বললাম, হ্যাঁ স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হিমু। আচ্ছা, আপনার সঙ্গে কি কথা বলতে পারি? মিসির আলি দরজা ধরে দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি আগের মতো কৌতূহল শূন্য। তিনি কি বিরক্ত? বোঝা যাচ্ছে না। ভদ্রলোক কি ঘুম থেকে উঠে এসেছেন? না, বোধ হয়। ঘুমন্ত মানুষ প্রথমবার কড়া নাড়তেই কে বলে সাড়া দেবে না। আমি বিনীত ভঙ্গিতে বললাম, কথা বলার জন্য রাত 2টা খুব উপযুক্ত সময় নয়। আপনি জেগেছিলেন তাই দরজার কড়া নেড়েছি। আপনি যদি বলেন তাহলে অন্য সময় আসব। আমি জেগেছিলাম না, ঘুমুচ্ছিলাম। যাই হোক, আসুন, ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। মিসির আলি সাহেব দরজার হুক লাগালেন। দরজার হুকটা বেশ শক্ত, লাগাতে তার কষ্ট হলো। অন্য কেউ হলে দরজার হুক লাগাতো না। যে অতিথি কিছুক্ষণের মধ্যে চলে যাবে তার জন্য এত ঝামেলা করে দরজা বন্ধ করবার দরকারটাই বা কি? বসুন, ওই চেয়ারটায় বসুন। হাতলের কাছে একটা পেরেক উঁচু হয়ে আছে, পাঞ্জাবিতে লাগলে পাঞ্জাবি ছিঁড়বে। মিসির আলি সাহেব পাশের ঘরে ঢুকে গেলেন। আমি বসে বসে ঘরের সাজসজ্জা দেখতে লাগলাম। উল্লেখ করার মতো কিছুই চোখে পড়ছে না। কয়েকটা বেতের চেয়ার, গোল একটা বেতের টেবিল, টেবিলের উপরে বাংলা ম্যাগাজিন। উপরের পাতা ছিঁড়ে গেছে বলে ম্যাগাজিনের নাম পড়া যাচ্ছে না। এক কোনায় একটা চৌকি, চৌকিতে বিছানা পাতা। এই বিছানায় কে ঘুমোয়? মিসির আলি সাহেব? মনে হয় না। এই ঘরে আলো কম, বিছানায় শুয়ে বই পড়া যাবে না। মিসির আলি সাহেবের নিশ্চয়ই বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। তার শোবার ঘরটা দেখতে পারলে ভালো হতো। মিসির আলি ঢুকলেন। তার দুহাতে 2টা মগ ভর্তি চা। নিন, চা নিন। 2 চামচ চিনি দিয়েছি। আপনি কি চিনি আরো বেশি খান? জি না, যে যতটুকু চিনি দেয় আমি ততটুকুই খাই। তিনি আমার সামনের চেয়ারটায় বসলেন। এরকম বিশেষত্বহীন চেহারার মানুষ আমি কম দেখেছি। কে জানে, বিশেষত্বহীনতাই হয়তো তার বিশেষত্ব। চা খাচ্ছেন শব্দ করে। নিজের চায়ের সাথে মনে হয় নিজেই মুগ্ধ। আমি এত আরাম করে অনেকদিন কাউকে চা খেতে দেখিনি। তারপর, হিমু সাহেব বলুন, আমার কাছে এসেছেন কেন? আপনাকে দেখতে এসেছি স্যার। ও আচ্ছা, এর আগে বলেছিলেন কথা বলতে এসেছেন। আসলে কোনটা? 2টাই। চোখ বন্ধ করে তো আর বলবো না, আপনার দিকে তাকিয়েই কথা বলবো। তাও তো ঠিক। বলুন বলুন, কথা বলুন, আমি শুনছি। মানুষের যে নানান ধরনের অতীন্দ্রিয় ক্ষমতার কথা শোনা যায়, আপনি কি তা বিশ্বাস করেন? আমি সেরকম অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মানুষ এখনো কাউকে দেখিনি, কাজেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে না। আমার মন খোলা, তেমন ক্ষমতা সম্পন্ন কাউকে দেখলে অবশ্যই বিশ্বাস করব। আপনি কি দেখতে চান? জি না, আমার কৌতূহল কম। নানান ঝামেলা করে কোনো এক পীর সাহেবের কাছে যাব, তাঁর কেরামতি দেখব, সেই ইচ্ছা আমার নেই। কেউ যদি আপনার সামনে এসে আপনাকে কোনো কেরামতি দেখাতে চায়, আপনি দেখবেন? মিসির আলি চায়ের মগ নামিয়ে বললেন, এদিক ওদিক তাকাচ্ছেন, সম্ভবত সিগারেট খুঁজছেন। এই ঘরে সিগারেট নেই। আমি ঘরটা খুব ভালো মতো দেখেছি। মিসির আলি সাহেবের কাছে যেহেতু এসেছি, স্বভাবটাও তার মতো করার চেষ্টা করছি। পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে দেবার চেষ্টা। আমি লক্ষ্য করলাম মিসির আলি সাহেবের চেহারায় সূক্ষ্ম হতাশার ছাপ পড়ল। অর্থাৎ শোবার ঘরেও সিগারেট নেই। নিকোটিনের অভাবে তিনি খানিকটা কাতরও বোধ করছেন। আমি বললাম, স্যার, আমার কাছে সিগারেট নেই। ভেবেছিলাম তিনি আমার কথায় চমকাবেন, কিন্তু চমকালেন না। তবে তার ঠোঁটে সূক্ষ্ম একটা হাসির ছায়া দেখলাম। হাসিটা কি ব্যঙ্গের, কিংবা আমার ছেলে মানুষিতে তার হাসি পাচ্ছে? না, মনে হয়। স্যার, আমি নিজেও সামান্য ভবিষ্যৎ বলতে পারি। ঠিক
2:30টার সময় কেউ একজন এসে আপনাকে 1 প্যাকেট সিগারেট দেবে। মিসির আলি এবারে সহজ ভঙ্গিতে হাসলেন, চায়ের মগে চুমুক দিয়ে বললেন, সেই কেউ একজনটা কি আপনি? জি স্যার, 2:30টার সময় আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনাকে 1 প্যাকেট সিগারেট কিনে দিয়ে যাব। দোকান খোলা পাবেন? ঢাকা শহরে কিছু দোকান আছে, খোলেই রাত 1টার পর। ভালো। আমি মিসির আলি সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বললাম, আমি কিন্তু স্যার মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারি। সবসময় পারি না, হঠাৎ হঠাৎ পারি। ভালো তো। আপনি কি আমার মতো কাউকে পেয়েছেন যে মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারে? সব মানুষই তো মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারে, এটা আলাদা কোনো ব্যাপার না। ইনটিউটিভ একটা বিষয়, মাঝে মাঝে ইনটিউশন কাজে লাগে, মাঝে মাঝে লাগে না। মস্তিষ্ক ভবিষ্যৎ বলে যুক্তি দিয়ে, সেই সব যুক্তির পুরোটা আমরা বুঝতে পারি না বলে আমাদের কাছে মনে হয় আমরা আপনা আপনি ভবিষ্যৎ বলছি। আমার ভবিষ্যৎ বলার ক্ষমতা ইনটিউটিভ গেজ ওয়ার্কের চেয়েও অনেক বেশি। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, মানে পারছি না বলেই আপনার কাছে এসেছি। আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা সম্পর্কে অন্যরা জানে, যারা আমার কাছাকাছি থাকে, যারা আমাকে ভালো মতো চেনে, তারা জানে। আপনার আশেপাশের মানুষদের এই ক্ষমতা দেখাতে আপনার ভালো লাগে, তাই না? জি, ভালোই লাগে। একজন ম্যাজিশিয়ান সুন্দর একটা ম্যাজিক দেখাবার পর যেমন আনন্দ পায়, আমিও সেরকম আনন্দ পাই। হিমু সাহেব? জি স্যার। আমার ধারণা আপনি এক ধরনের ডিলিউশনে ভুগছেন। ডিলিউশন হচ্ছে নিজের সম্পর্কে ভ্রান্ত ধারণা। যে কোনো কারণেই হোক আপনার ভেতরে একটা ধারণা জন্মেছে আপনি সাধু সন্ত টাইপের মানুষ। আপনার খালি পা, হলুদ পাঞ্জাবি এইসব দেখে তাই মনে হচ্ছে। যে কোনো ডিলিউশন মানুষের মাথায় একবার ঢুকে গেলে তা বাড়তে থাকে, আপনারও বাড়ছে। আপনি নিজে আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা নিয়ে এক ধরনের অহংকার বোধ করছেন। আপনাকে যতই লোকজন বিশ্বাস করছে আপনার ততই ভালো লাগছে। এখন রাত 2টায় আপনি আমার কাছে এসেছেন বিশ্বাসীর তালিকা বৃদ্ধির জন্য। রাত 2টার সময় না এসে আপনি সকাল 10টায় আসতে পারতেন, আসেননি। কারণ যে সাধু সেজে আছে, সে যদি সকাল 10টায় আসে তাহলে তার রহস্য থাকে না। রহস্য বজায় রাখার জন্যই আসতে হবে রাত 2টার দিকে। হিমু সাহেব? জি স্যার। আপনার সম্পর্কে আমি কিছু জানি না, আপনি আমাকে নিজের সম্পর্কে কিছু বলেননি, তবে আমি মোটামুটি নিশ্চিত নিজেকে অন্যের চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আপনি অদ্ভুত আচার আচরণ করেন। যেমন আপনার পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি প্রচুর হাঁটেন, মনে হচ্ছে রাতেই হাঁটেন, কারণ দিনে হাঁটা তো স্বাভাবিক কর্মকাণ্ডে পড়ে। যেহেতু আপনি রাতে হাঁটেন, বিচিত্র সব মানুষের সঙ্গে আপনার পরিচয় আছে। আপনার ডিলিউশনকে পোক্ত করতে এরাও সাহায্য করে। এদের কেউ কেউ আপনাকে বিশ্বাস করতে শুরু করে। আপনার প্রতি বিশ্বাস স্থাপন করা মানেই আপনাকে সাহায্য করা। আমার ধারণা এদের কেউ কেউ আপনাকে সাধুও ভাবে, আপনার পদধূলি নেয়। মানুষ কোনো কারণ ছাড়াই একজনকে সাধু হিসেবে বিশ্বাস করতে শুরু করবে? হ্যাঁ, তা করবে। মানুষ খুব যুক্তিবাদী প্রাণী হলেও তার মধ্যে অনেকখানি অংশ আছে যুক্তিহীন। মানুষ যুক্তি ছাড়াই বিশ্বাস করতে ভালোবাসে। প্রাণী হিসেবে মানুষ সবসময় অসহায় বোধ করে। সে সারাক্ষণ চেষ্টা করে অসহায়তা থেকে মুক্তি পেতে। পীর ফকির, সাধু সন্ন্যাসী, হস্তরেখা, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজির প্রতি এই সব ধরনেরই এই কারণেই মানুষের বিশ্বাস। আপনার ধারণা মানুষ কোনো বিশেষ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসেনি? অবশ্যই মানুষ বিশেষ ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছে। একদিন যে মানুষ সমগ্র নক্ষত্রমণ্ডল জয় করবে তার ক্ষমতা অসাধারণ, তবে তার মানে এই না সে ভবিষ্যৎ বলবে। 2টা বেজে গেছে, আপনার কথা ছিল না আমার জন্য 1 প্যাকেট সিগারেট এনে দেওয়ার? আমি উঠে দাঁড়ালাম। মিসির আলি বললেন, চলুন আপনার সঙ্গে যাই। কোন দোকানটা রাত 2টোর সময় খোলা থাকে আমাকে দেখিয়ে দিন। মাঝে মাঝে সিগারেটের জন্য খুব সমস্যায় পড়ি। মিসির আলি তার ঘরের দরজায় তালা লাগালেন না, তালা খুঁজে পাচ্ছেন না। ঘর খোলা রেখে গভীর রাতে বের হচ্ছেন, তার জন্যও তার মধ্যে কোনো অস্বস্তি লক্ষ্য করলাম না। ঘর খোলা রেখে বাইরে যাবার অভ্যাস তার নতুন না, এটা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে তার মধ্যেও খানিকটা হিমু ভাব আছে। হিমু সাহেব? জি স্যার। আপনি আমার কথায় আপসেট হবেন না, আমি আপনাকে হার্ট করার জন্য কিছু বলিনি। আপনি যে এ ধরনের কথা বলবেন তা আমি জানতাম, সব জেনে শুনেই আমার কাছে এসেছেন। জি স্যার। আমার ধারণা আপনি আমার কাছে এসেছেন অন্য কোনো সমস্যা নিয়ে, যা আপনি বলছেন না। স্যার, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। কি জিনিস? আমি কিছুদিন আগে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যা দেখে ভয় পেয়েছিলাম
সেই জিনিসটা আপনাকে দেখাতে চাই। কেন, আপনি চান যে আমিও ভয় পাই? না না, তা না, তবে আমার কাছে শুনে আপনি ব্যাপারটা সম্পর্কে ধারণা করতে পারবেন না। তবু শুনি। আমি ভয় পাবার গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। মিসির আলী গল্পের মাঝখানে একবারও কিছু জানতে চাইলেন না, হ্যাঁ হুঁ পর্যন্ত বললেন না। সিগারেট কিনলাম, তিনি একটা সিগারেট ধরালেন, তারপর বললেন, আপনি একটা কাজ করুন, গল্পটা আবার বলুন। আবার বলবো? হ্যাঁ আবার। কেন? দ্বিতীয়বার শুনে দেখি কেমন লাগে। আমি আবার গল্প শুরু করলাম। মিসির আলী সিগারেট টানতে টানতে তার বাসার দিকে যাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি এবং গল্প বলছি। তিনি নিঃশব্দে শুনে যাচ্ছেন। আমি তার মুখে চাপা হাসিও লক্ষ্য করছি। ইমু সাহেব। জি স্যার। আপনার গল্পটা ইন্টারেস্টিং, আমি আপনার সঙ্গে পরে এই নিয়ে কথা বলবো। আপনি যদি চান যে জায়গায় আমি ভয় পেয়েছিলাম সেখানে নিয়ে যেতে পারি। আমি চাচ্ছি না। তাহলে স্যার আমি যাই? আচ্ছা, আবার দেখা হবে। ভালো কথা, যে গলিতে আপনি ভয় পেয়েছিলেন আপাতত সেই গলিতে না ঢোকা ভালো হবে। এই কথা কেন বলছেন? হঠাৎ ব্রেনে চাপ সৃষ্টি না করাই ভালো। মানুষের একটা অসুখের নাম এরিকনোফোবিয়া, মাকড়সা ভীতি। এই অসুখ থেকে মানুষকে মুক্ত করার একটা পদ্ধতি হচ্ছে তার গায়ে মাকড়সা ছেড়ে দেওয়া। মাকড়সা তার গায়ে কিলবিল করে হাঁটবে এবং রোগী বুঝতে পারবে যে মাকড়সা অতি নিরীহ প্রাণী, তাকে ভয় পাবার কিছু নেই। এই চিকিৎসা পদ্ধতিতে মাঝে মাঝে রোগ ভালো হয়, তবে কিছু ক্ষেত্রে খুব খারাপ ফল হয়। রোগী তখন চারদিকে মাকড়সা দেখতে পায়। আমি চাই না আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটুক। স্যার যাই? আচ্ছা, আমি চলে আসছি। রাস্তার শেষ মাথায় গিয়ে ফিরে তাকালাম। মিসির আলী ঘরে ঢোকেননি, এখনো বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তাকিয়ে আছেন আকাশের দিকে। কি দেখছেন? তারা? আমি একটু বিস্মিত হলাম। মিসির আলী ধরনের মানুষেরা মাইক্রোস্কোপ টাইপ কাছের জিনিসকে তারা সাবধানে দেখতে ভালোবাসেন। ধরাছোঁয়ার বাইরের জগতের প্রতি তাদের আগ্রহ থাকবার কথা। তারা অসীমের অনুসন্ধান করেন সীমার ভেতর থেকে। মেসে ফিরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রাতটা হেঁটে হেঁটেই কাটিয়ে দিই। যদিও ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, পা ভারী হয়েছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। বস্তা ভাইয়ের পাশে গিয়ে কি শুয়ে থাকবো? স্লিপিং ব্যাগে তাদের জীবন কেমন কাটছে সেটাও দেখতে ইচ্ছে করছে। ছেলেটার নাম যেন কি, গাবলু? না না, গাবলু না, অন্য কিছু। নামটা কি সে আমাকে বলেছে? আচ্ছা, প্রতিটি গাছের কি মানুষের মতো নাম আছে? গাছ মা কি তার গাছ শিশুদের নাম রাখে? আমরা যেমন গাছের নাম রাখি শিমুল, পলাশ, বাবলা, ওরাও কি পছন্দের মানুষের নাম তাদের পুত্রকন্যাদের নাম রাখে? যেমন একজনের নাম রাখলো হিমু, আরেকজনের সোলাইমান। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বস্তা ভাইয়ের পুত্রের নাম সুলাইমান। সুলাইমানকে দেখতে ইচ্ছে করছে। স্লিপিং ব্যাগের ভেতর পিতা পুত্র দুজনেই ঘুমোচ্ছিল। আমি তাদের ঘুম ভাঙালাম না, তাদের পাশে শুয়ে পড়লাম। এরা মনে হচ্ছে আমার জন্য জায়গা রেখেছে। পাশের জায়গাটায় খবরের কাগজ বিছিয়ে রেখেছে। শুধু যে খবরের কাগজ তা না, খবরের কাগজের উপর বড় পলিথিনের চাদর। আমি শোয়া মাত্র স্লিপিং ব্যাগের মুখ খুলে গেল। সুলাইমান তার মাথা বের করল। কি খবর সুলাইমান? সুলাইমান হাসল। তার সামনের দুটো দাঁত পড়ে গেছে। দাঁত পড়া সুলাইমানকে খুব সুন্দর দেখাচ্ছে। সুলাইমান লাজুক গলায় বলল, আপনার জন্য বালজান জায়গা রাখছে। ভালো করেছে। এখন থেকে আপনার এই জায়গা রিজার্ভ। বাঁচা গেল, সব মানুষেরই কিছু না কিছু রিজার্ভ জায়গা দরকার। তুই কি পড়তে পারিস? যে না। পড়াশোনা তো করা দরকার রে বেটা। গরিব মানুষের পড়ালেখা লাগে না। কে বলেছে? কেউ বলে নাই, আমি জানি। এখন থেকেই নিজে নিজে জানা শুরু করেছিস? সুলাইমান দাঁত বের করে হাসল। চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, আপনারে কি ডাকুম? যা ডাকতে ইচ্ছে ডাক। কি ডাকতে ইচ্ছে করে? মামা। বেশ বেশ, তো মামা ডাকবি। মামা, আপনি কিচ্ছা জানেন? জানি, শুনবি? সুলাইমান হ্যাঁ না কিছু বলল না। খুব সাবধানে স্লিপিং ব্যাগ থেকে বের হয়ে এলো। সম্ভবত সে তার বাবার ঘুম ভাঙাতে চাচ্ছে না। সুলাইমান এসে শুয়ে পড়ল আমার পাশে। আমি গল্প শুরু করলাম। আলাউদ্দিনের চেরাগের গল্প। যে চেরাগের ভেতর অসীম ক্ষমতা সম্পন্ন দৈত্য ঘুমিয়ে থাকে। তার ঘুম যদি ভাঙানো যায় তাহলে সে অসাধ্য সাধন করতে পারে। সব মানুষকেই একটি করে আলাউদ্দিনের চেরাগ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়। অল্প কিছু মানুষই চেরাগে ঘুমিয়ে থাকা দৈত্যকে জাগাতে পারে। সুলাইমান। জি মামা। তোর মনের যে কোনো একটা ইচ্ছার কথা বলতো দেখি।
তোর যে কোনো একটা ইচ্ছা পূর্ণ হবে। আমার কোনো ইচ্ছা নাই মামা। আচ্ছা তাহলে স্লিপিং ব্যাগের ভেতরে চলে যা, হ্যাঁ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাক। আমি আপনার লাগে ঘুমামু। সুলাইমান একটা হাত আমার গায়ে তুলে দিয়েছে। আমি চলে গেছি একটা অদ্ভুত অবস্থায়। ঘুমে চোখ জড়িয়ে আসছে, অথচ ঘুম আসছে না। চোখ মেলে রাখতেও পারছি না, আবার বন্ধও করতে পারছি না। বিশ্রী অবস্থা। হ্যালো, আখি কি বাসায় আছে? আপনি কে বলছেন? আমার নাম হিমু। হিমুটাকে? জি আমি নিতুর বড় ভাই। নিতু হলো আখির বান্ধবী। তুমি আখির সঙ্গে কথা বলতে চাও কেন? নিতুকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আখিদের বাসায় যাচ্ছি বলে ঘর থেকে বের হয়েছে, আর ফিরে আসেনি। আমরা আখিদের বাসা কোথায়, টেলিফোন নাম্বার কি, কিছুই জানতাম না। অনেক চেষ্টা করে টেলিফোন নাম্বার পেয়েছি। মা খুব কান্নাকাটি করছে, ঘন ঘন ফিট হচ্ছেন। কি সর্বনাশ! ফিট হওয়ারই তো কথা। শোনো হিমু, নিতু নামে কেউ এ বাড়িতে আসেনি। নিতু কেন, কোনো মেয়েই আসেনি। আপনি একটু আঁখিকে দিন। আঁখির সঙ্গে কথা না বলা পর্যন্ত মা শান্ত হবেন না। মা কথা বলবেন। তুমি ধরো, আমি আঁখিকে ডেকে দিচ্ছি। আজকালকার মেয়েদের কি যে হয়েছে, মাই গড, চিন্তাও করা যায় না। আমি ফোঁপানির মতো আওয়াজ করে নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আঁখিকে টেলিফোনে কিছুতেই পাওয়া যাচ্ছিল না। এই অভিনয়টা সেই কারণেই দরকার হয়ে পড়েছিল। আঁখি টেলিফোন ধরলো, ভীত গলায় বলল, কে? আমি হিমু, নিতুর বড় ভাই। আমি তো নিতু বলে কাউকে চিনি না। আমি নিজেও চিনি না। শোনো, নিতুর গল্পটা তৈরি করা ছাড়া উপায় ছিল না। কেউ তোমাকে টেলিফোন দিচ্ছিল না। আপনি কে? আমি হিমু। হিমু নামেও তো আমি কাউকে চিনি না। আমি বাদলের দূর সম্পর্কের বড় ভাই। ওই যে যার সঙ্গে তোমার বিয়ে হতে যাচ্ছিল, তুমি পালিয়ে চলে গেলে বলে বিয়ে হয়নি। আপনি কি চান? আমি কিছুই চাই না। বাদলের কারণে তোমাকে টেলিফোন করছি। ও বোকা টাইপের তো, বিয়ে ভেঙে যাওয়ায় নানান ধরনের পাগলামি করছে। আমরা অস্থির হয়ে পড়ছি। তুমি ওকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করেছো। বোকা স্বামীর সঙ্গে সংসার করা ভয়াবহ ব্যাপার। উনি বোকা? বোকা তো বটেই। ও হলো বোকান্দর। বোকা যোগ বান্দর, বোকান্দর। সন্ধি করলে এই দাঁড়ায়। বোকা মানুষদের প্রতি বুদ্ধিমানদের কিছু দায়িত্ব আছে। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি যদি এই দায়িত্ব পালন করো। আমি বুদ্ধিমতী? আপনাকে কে বলল? শেষ মুহূর্তে তুমি বাদলকে বিয়ে করতে রাজি হওনি, এটি হচ্ছে তোমার বুদ্ধির প্রধান লক্ষণ। আখি শোনো, তুমি বাদলের পাগলামি কমাবার একটা ব্যবস্থা করে দাও। সরি, আমি কিছু করতে পারবো না। ও কি সব পাগলামি করছে শুনলে তোমার মায়া হবে। একটা শুধু বলি, রাত 12টার পর ও তোমাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে। অন্য সময় করে না, কারণ অন্য সময় হাঁটাহাঁটি করলে তুমি দেখে ফেলবে। সেটা নাকি তার জন্য খুব লজ্জার ব্যাপার হবে। শুনুন, ভালো একটা মেয়ে দেখে আপনারা ওনার বিয়ে দিয়ে দিন। দেখবেন পাগলামি সেরে গেছে। সেটাই করা হচ্ছে। মেয়ে পছন্দ করা হয়েছে। মেয়ে খুব সুন্দর, শুধু একটু শর্ট, ওই 5 ফুট। হাই হিল পড়লে অবশ্যই বোঝা যায় না। মেয়ে গান জানে, রেডিওতে বি গ্রেডের শিল্পী। ভালোই তো। ভালো তো বটেই, ছাত্রও খুব ভালো। এসএসসিতে 4টা লেটার এবং স্টার পেয়েছে। 4টা লেটারের একটা আবার ইংরেজিতে। ইংরেজিতে লেটার পাওয়া সহজ না। আজকাল অনেকেই পাচ্ছে। যারা পাচ্ছে তারা তো আর এমনি এমনি পাচ্ছে না। খোঁজ নিলে দেখা যাবে চেম্বার্স ডিকশনারি পুরোটা মুখস্থ। আচ্ছা শুনুন, আপনার কথা শেষ হয়েছে তো, আমি এখন রেখে দেব। তুমি কোনো সাহায্য করতে পারবে না, তাই না? জি না। মেয়েটার নাম কি? কোন মেয়েটার নাম? যার সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে। তুমি সাহায্য না করলে তো বাদলের বিয়ে হবে না। আগে বাদলের ঘাড় থেকে আঁখি ভূতকে নামাতে হবে। ঘাড় খালি হলেই বাঁধন ভূত চেপে বসবে। মেয়েটার নাম বাঁধন? হ্যাঁ, খুব কমন নাম। কমনের ভেতরেই লুকিয়ে থাকে আনকমন। আঁখি নামটাও তো কমন, কিন্তু তুমি তো আর কমন মেয়ে না। আমিও কমন টাইপের মেয়ে। অসম্ভব। কমন টাইপের কোনো মেয়ে বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়ে প্রেমিকের কাছে চলে যায় না। কমন টাইপের মেয়ে প্রেমিকের কথা ভুলে গিয়ে খুশি মনে বিয়ে করে ফেলে। শুনুন, আপনি খুব অশালীন কথা বলছেন। আমি কোনো প্রেমিকের কাছে যাইনি, আমার কোনো প্রেমিক নেই। ও আচ্ছা, মার সঙ্গে রাগ করে চলে গিয়েছিলাম, ঘটনাটা শুনতে চান? না, না বললে হবে না, আপনাকে শুনতে হবে। আমাদের বাড়িতে খুব অদ্ভুত ব্যবস্থা। কখনোই কেউ আমার ইচ্ছায় কিছু করে না, কখনোই না। মনে করুন ঈদের জন্য শাড়ি কেনা হবে। আমার কোনো একটা হলুদ শাড়ি পছন্দ, আমি সেটা কিনতে পারবো না। মা বলবে হলুদ শাড়ি তোমাকে মানায় না। ছোটবেলায় খুব শখ ছিল নাচ শিখবো, আমাকে শিখতে দেওয়া হয়নি। নাচ শিখে কি হবে? আমার শখ ছিল সায়েন্স পড়বো, জোর করে আমাকে হিউম্যানিটিস গ্রুপে দেওয়া হলো। ধরুন আমার যদি কোনো টেলিফোন আসে, আমাকে সে টেলিফোন ধরতে দেওয়া হবে না। দফায় দফায় নানান প্রশ্নের ভেতর দিয়ে যেতে হবে। কে টেলিফোন করলো? বান্ধবী? বান্ধবীর বাসা কোথায়? বাবা কি করেন? ধরুন আমি কোনো বান্ধবীর সঙ্গে কথা বলছি, হুট করে এক সময় মা করবে কি, হাত থেকে রিসিভার নিয়ে কানে দিয়ে শুনবে আসলেই কোনো মেয়ে কথা বলছে নাকি কোনো ছেলে কথা বলছে।
আমার গায়ে হলুদের দিন কি হলো শুনুন, আমি মাছ খেতে পারি না, গন্ধ লাগে, মাছের গন্ধে আমার বমি এসে যায়। না, তারপরেও খেতে হবে, গায়ে হলুদের মাছ না খেলে অমঙ্গল হয়। মাছ খেলাম, তারপর বমি করে ঘর ভাসিয়ে দিলাম। তখন খুব রাগ উঠে গেল, আমি রিক্সা নিয়ে পালিয়ে চলে গেলাম বান্ধবীর বাড়িতে। এই হচ্ছে ঘটনা। তোমার তাহলে কোনো প্রেমিক নেই? অপরিচিত কোনো ছেলের সঙ্গে আমার কথা বলার সুযোগ পর্যন্ত নেই, আর আমার থাকবে প্রেমিক? অথচ দেখুন, আমার সব বান্ধবী প্রেম বিশারদ, প্রেমিকের সঙ্গে সিনেমা দেখছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, জয়দেবপুর শালবনে হাঁটতে যাচ্ছে। আমার এক বান্ধবী, নাম হলো শম্পা, সে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে। দেখুন না কিরকম রোমান্টিক। আমার জীবনে একমাত্র স্বপ্ন কি ছিল জানেন? একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে তারপর গোপনে তাকে বিয়ে করব। সেটা তো এখনো করা যেতে পারে, তবে তোমার মা বাবা খুব কষ্ট পাবেন। আমি চাই তারা কষ্ট পাক। তাহলে একটা কাজ করলে হয়, তুমি বাদলকেই কোর্টে বিয়ে করে ফেলো, কেউ কিছু জানবে না। তোমার বাবা মা শুরুতে প্রচন্ড রাগ করবেন, তারপর যখন জানবেন তুমি তাদের পছন্দের পাত্রকেই বিয়ে করেছো, তখন রাগ পানি হয়ে যাবে। আইডিয়া তোমার কাছে কেমন লাগছে? আখি চুপ করে আছে। আখি পরিকল্পনা ধুম করে ফেলে দেয়নি। আমি গম্ভীর গলায় বললাম, তোমায় যা করতে হবে তা হচ্ছে বাবা মাকে কঠিন একটা চিঠি লেখা। মা, আমি সারা জীবন তোমাদের কথা শুনেছি, আর না, এখন আমি আমার নিজের জীবন নিজেই বেছে নিলাম। বিদায়। বিদায়টা লিখবে প্রথমে ইংরেজি ক্যাপিটাল লেটারে বি, বাংলায় দায়, বি দায়। আপনি আমাকে 3-4 বাচ্চা ভাবছেন? ঠাট্টা করেছি। তবে তোমাকে যা অবশ্যই করতে হবে তা হচ্ছে বাসর করতে হবে অপরিচিত কোনো জায়গায়। কোথায় সেটা? আমার মেসেও হতে পারে। আমার অবশ্যই খুবই দরিদ্র অবস্থা। যাক, এইসব ছেলে মানুষই আমার ভালো লাগছে না। তাহলে থাক। তাছাড়া আপনার ভাই বাদল, মিস্টার রেন, ও কি রাজি হবে? আমার কাছে আইডিয়াটা খুবই মজার লাগছে, কিন্তু তার কাছে লাগবে? ও বিরাট গাধা, তুমি যা বলবে ও তাতেই রাজি হবে। মানুষকে হুট করে গাধা বলবেন না। সরি, আর বলবো না। বিয়েতে সাক্ষী লাগবে না? সাক্ষী নিয়ে তুমি চিন্তা করবে না, তুমি চলে এসো। কোথায় চলে আসবো? মগবাজার কাজী অফিসে চলে আসো, বাদল সেখানেই তোমার জন্য অপেক্ষা করছে। আপনি পাগলের মতো কথা বলছেন কেন? মিস্টার রেন শুধু শুধু মগবাজার কাজী অফিসে বসে থাকবে কেন? বাদল সেখানে বসে আছে কারণ আমি তাকে সেখানে পাঠিয়ে তারপর তোমাকে টেলিফোন করেছি। আমি নিশ্চিত ছিলাম তোমার সঙ্গে কথা বললেই তুমি আমার প্রস্তাবে রাজি হবে। হিমু সাহেব শুনুন, নিজের উপর এত বিশ্বাস রাখবেন না। আমি আপনার প্রতিটি কথায় তাল দিয়ে গেছি দেখার জন্য যে আপনি কত দূর যেতে পারেন। তুমি তাহলে কাজী অফিসে আসছো না? অবশ্যই না। এবং আমি আপনার প্রতিটি মিথ্যা কথাও ধরে ফেলেছি। কোন কোন মিথ্যা ধরলে? এই যে আপনি বললেন মিস্টার রেন মগবাজার কাজী অফিসে বসে আছে। কিভাবে ধরলে? এখন ধরিনি, তবে ধরবো। মগবাজার কাজী অফিসে আমাদের বাসা থেকে 2 মিনিটের পথ। আমি এক্ষুনি সেখানে যাচ্ছি, শুধু দেখার জন্য বাদল সেখানে আছে কিনা। হ্যাঁ। খট করে শব্দ হলো। আখি টেলিফোন রেখে দিল। আমি মনে মনে হাসলাম। বাদলকে আমি আসলেই কাজী অফিসে পাঠিয়ে দিয়েছি। সে একা না, সঙ্গে সঙ্গে 2জন সাক্ষীও আছে, মোফাজ্জল এবং জহিরুল। ওদের জন্য সুন্দর একটা বাসর ঘরের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হতো রাতটা যদি তারা দুজনে গাছের নিচে কাটাতে পারতো। সেটা সম্ভব না। গল্প উপন্যাসে গৃহবিতাড়িত তরুণ তরুণীর গাছতলায় জীবন কাটানোর কথা পাওয়া যায়, বাস্তব গল্প উপন্যাসের মতো নয়। রাত 10টায় ফুপুর বাড়িতে উপস্থিত হলাম। ঘটনা কতদূর গড়িয়েছে জানা দরকার। বাসায় গিয়ে দেখি বিরাট গ্যাঞ্জাম। ফুপুর মাথা আইস ব্যাগ চেপে ধরা আছে, পাশেই ফুপা, তিনিও রণহুঙ্কার দিচ্ছেন। ফুপু বললেন, খবর কি শুনেছি শিমু? কি খবর? হারামজাদাটা ওই বদ মেয়েটাকে কোর্ট ম্যারেজ করেছে। ওর চামড়া ছিলে তুলে মরিচ লাগিয়ে দেয়া দরকার। কোর্ট ম্যারেজ করে ফেলেছে? বাদলের মতো নিরীহ ছেলে। নিরীহ ছেলে কি আর নিরীহ আছে? ডাইনির খপ্পরে পড়েছে না। ফুপা বললেন, আমি তো কল্পনাও করতে পারছি না কি ইচ্ছা করছে জানিস হিমু? না, কি ইচ্ছা করছে? ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হারামজাদাটাকে গুলি করে মারতে। ফুপু কঠিন চোখে ফুপার দিকে তাকিয়ে বললেন, এইসব আবার কি ধরনের কথা? নিজের ছেলের মৃত্যুর কামনা? কথার কথা বলছি, গাধাটার তো দোষ নেই, ডাইনির পাল্লায় পড়েছে যে। আমি বললাম, নিজের ছেলের বউকে ডাইনি বলাটা ঠিক হচ্ছে না। দুজনেই ছেলে মানুষ, একটা ভুল করেছে, এখন উচিত ক্ষমা সুন্দর চোখে। ফুপু গর্জন করে উঠলেন, হিমু তুই দালালি করবি না, খবরদার বললাম। এই বাড়ি চিরদিনের জন্য ওদের জন্য নিষিদ্ধ। বেচারারা বাসর রাতে পথে পথে ঘুরবে। কেউ যদি জায়গা না দেয়, পথে পথে ঘোরা ছাড়া গতি কি? আখি বাদলকে নিয়ে তার মার বাড়িতে গিয়েছিল, তিনি মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। তা তো দেবেই, বদের ঝাড় না। আমার ছেলের মুখের উপর দরজা বন্ধ করে এত বড় সাহস! আমি এই বাড়িতেই আমার ছেলের বাসর করব। এটা মন্দ না। লাইট ফাইট নিয়ে আসি। লাইট ফাইট কেন? আরে আলোকসজ্জা করতে হবে না,
আলোকসজ্জা তো পরের ব্যাপার, বাসর ঘর সাজাতে হবে, ফুল আনতে হবে। এত রাতে ফুল পাবি? পাবো না মানে? ফুপু মাথার আইস ব্যাগ ফেলে দিয়ে উঠে বসলেন। ফুফার চোখ চকচক করছে, মনে হয় ছেলের বিবাহ উপলক্ষে আজ তিনি বোতল খুলবেন। তার সঙ্গীর অভাব হবে না। মোফাজ্জল এবং জহিরুল বাড়ির সামনেই ঘোরাঘুরি করছে, সিগন্যাল পেলেই চলে আসবে।